আচ্ছা, ওকে। ক্লাস ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটু দ্রুত জানাও যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। ওকে, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে হচ্ছে আমাকে জানাও যে বোর্ডটা ক্লিয়ার কিনা আর আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সবাই ক্লাসটা শেয়ার করে দিও। তোমাদের যাদের হচ্ছে বন্ধু বান্ধব কম, ফ্রেন্ড কম থাকলে তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে হচ্ছে শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও। ওকে। আর বরাবরের মতোই আজকের ক্লাসও গিফট থাকবে। এটা প্রতি ক্লাসে আসলে বলার কিছু নাই। যখন থাকবে না তখন আমি বলে দিব। আর না না বললে প্রতি ক্লাসেই থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, যাদের কাছে হচ্ছে তোমার লেকচার শিট গুলা যাবে, সবার কিন্তু লেকচার শিটের যে কুরিয়ার টাকা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো যদি মানে অনেক সময় দেখা যায় কুরিয়ার থেকে হচ্ছে টাকা চাইতেও পারে, তখন কিন্তু তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবা। ওকে, অবশ্যই আমাকে কনফার্ম করবা। আর লেকচার শিট পাওয়ার পরে অবশ্যই আমাকে কনফার্ম করবা, যাতে আমি বুঝতে পারি যে তুমি পাইছো। না হয় আসলে আমি বুঝতে পারবো না। ওকে। আচ্ছা, একটু দ্রুত দ্রুত একটু দ্রুত দ্রুত জানাও সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও। ক্লাস শুরু করে দিব। আচ্ছা, বোর্ড ক্লিয়ার তো, সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা, বোর্ড তো ক্লিয়ার, ঠিক আছে, আমিও দেখতেছি বোর্ড ক্লিয়ার। সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ড আমার কাছে শোনা যায়। তুমি সাউন্ডটা আরেকটু জোরে হলে ভালো হইতো। ওকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এখন আশা করি সাউন্ডটাও শোনা যাচ্ছে। ওকে। প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। আমরা আমরা হচ্ছে তাপগতিবিদ্যার মোটামুটি 4টা লেকচার শেষ। যারা হচ্ছে নতুন ক্লাস করবা তারা ফেসবুক মানে গ্রুপে ঘোরাঘুরি করে লাভ নেই। দেখবা যে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে হচ্ছে সবগুলা ক্লাস তাপগতিবিদ্যা ফোল্ডার করে সেখানে দেওয়া আছে। ওকে। তো তুমি সেখানেই পাবা, এই জন্য হচ্ছে ঘোরাঘুরি করার দরকার নাই। আচ্ছা, আমরা শুরু করে দিই আমাদের আজকে যে আলোচনার টপিক। আমরা আজকে হচ্ছে কিছু ক্রিটিক্যাল বিষয় পড়বো, কিছু ক্রিটিক্যাল বিষয় যেখান থেকে এমসিকিউ আসে। মানে আজকের যে ক্লাসটা পুরোটাই হচ্ছে এমসিকিউ বেসড, মানে এখান থেকে অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসবে। ওকে। তো আমরা প্রথম কোশ্চেনটা, যেটা আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে যে অর্থাৎ প্রমাণ করো সিপি গ্রেটার দেন সিবি। এই প্রমাণটা, এটা তোমাদের আমি পড়ানোর সময় অ্যাডমিশন কোশ্চেনও বলে দিব, আবার তোমাদের যে সৃজনশীল সেটাও বলে দিব। এটা অনুধাবন মূলকে আসে। এই কোশ্চেনটা অনুধাবন মূলকে আসে। এটা বিভিন্ন ভাবে আসতে পারে হচ্ছে তোমার এই যে সিপি তো তোমরা বোঝো, সিপি মানে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিবি মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তোমাকে বলবে প্রমাণ করো যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপে যে কাজ হয় সেটা হচ্ছে কি তোমার স্থির আয়তনে যে কাজ হয় তার থেকে বেশি। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব, একটু খেয়াল করি। দেখো, জিনিসটা একটু বুঝতে হবে। ধরো আমি এরকম দুইটা সিস্টেম নিলাম। এটাতে ধরো সিপি মানে স্থির চাপ, আরেকটা সিস্টেম নিলাম, ধরো এখানে হচ্ছে কি সিবি মানে স্থির আয়তন। তাহলে এটাতে কি স্থির চাপ মানে চাপে চেঞ্জ করা যাবে না, অন্য সব চেঞ্জ করতে পারবা। আয়তন চেঞ্জ হবে তোমার, ধরো মোল সংখ্যা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হবে, এরা চেঞ্জ হবে, কিন্তু চাপের কোনো চেঞ্জ হবে না। এটা আমি ভিতরে লিখে দিই, চাপের পরিবর্তন হবে না, চাপের নো চেঞ্জ। আর এখানে এখানে হচ্ছে আয়তন নো চেঞ্জ। একটু খেয়াল করো। কিন্তু বাকি যে বিষয়গুলো আছে, প্রেসার, টেম্পারেচার, মোল সংখ্যা, এরা আবার চেঞ্জ হবে। তাহলে দুইটা বিষয় এখানে খেয়াল করো। এখন এদের মধ্যে কমন জিনিস দেখো, এখানেও এম আছে, এই জন্য আমরা এমটাকে গোল দিলাম। এখানেও এম আছে, এখানে টি আছে, এখানেও টি আছে, কিন্তু এখানে বি আছে, এখানে আবার বি নাই, বাট এখানে আবার ফ্রি আছে। দেখো পার্থক্যটা কোথায়। এখন এখানে হচ্ছে আয়তনের কোনো পরিবর্তন হবে না। এটা আসলে কি বোঝায়, মানে এই যে বাহ্যিক আয়তনের যে একটা পরিবর্তন হবে, ধরো তুমি হচ্ছে কোনো কিছুকে সাপোজ যদি প্রেসার কমায় দিই তাহলে কি হবে, আয়তনে বাড়বে না, মানে প্রেসার কমায় দিলে আয়তনও বাড়বে। আবার যদি প্রেসার বাড়াও তাহলে কি হবে, আয়তন কমে যাবে। এখানে তোমার আয়তনের কোনো চেঞ্জ হবে না, তার মানে বাহ্যিক যে কাজের পরিমাণ সেটা আসলে এখানে হবে না। মানে এই যে বাহ্যিক যে কাজের পরিমাণ, বা ধরো এখানে যদি আয়তনের পরিবর্তন হইতো ডিবি, এই ডিবিটা হবে না। ডিবিটা কত, ডিবিটা হচ্ছে জিরো। কিন্তু এখানে কিন্তু যে বাহ্যিক কাজ আছে, তোমাদেরকে আমি গত ক্লাসে বুঝাইছিলাম যে ডিবি যেটা,
ওইটা কিন্তু তোমার বাহ্যিক কাজ। ডিবি হচ্ছে কি বাহ্যিক কাজ। তার মানে এখানে এই যখন তোমার স্থির আয়তনে থাকে তখন বাহ্যিক কোনো কাজ করতে হবে না, কিন্তু যখন স্থির চাপে থাকে তখন বাহ্যিক কাজ করতে হবে। কিন্তু দেখো বাদ বাকি সবকিছু কি এদের সমান। তার মানে দেখো এই স্থির চাপে তোমার কাজটা বেশি না। একে তো ভিতরে কাজ করা লাগে, সিস্টেমের ভিতরে কাজ করা লাগে, দ্বিতীয়ত বাহ্যিক কাজও আছে। তাহলে দেখো এখানে কি কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি ভিতরের কাজ, ভিতরের কাজ প্লাস বাইরের কাজ। আর এখানে এখানে পাচ্ছি কেবলমাত্র ভিতরের কাজ, আমরা বাইরের কাজ কিন্তু পাচ্ছি না। তাহলে দেখো তার মানে কাজটা কোথায় বেশি করতেছে, কাজটা কিন্তু বেশি করতেছে এখানে সিপি, যেখানে অর্থাৎ স্থির চাপে কাজটা কি করতেছে বেশি করতেছে। আশা করি বুঝতে পারছো। যে কারো প্রবলেম থাকলে আমি একটু দ্রুত জানাও, কারো প্রবলেম থাকলে আমি একটু দ্রুত জানাও। তাহলে বুঝতে পারতেছো সিপি কেন গ্রেটার দেন সিবি। কারণ কি, কারণ সিপি যেখানে সেখানে বাহ্যিক কাজটা বেশি, অর্থাৎ টোটাল কাজ কিন্তু বেশি করতেছে। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত দ্রুত কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা খেয়াল করি, তাহলে দেখো আমাদের, তার মানে আমরা এখান থেকে বলতে পারি না সিপি সমান, দেখো সিপি অলরেডি বড়, সিবি, সিবি সাথে কি যোগ করব, কেন সিবির সাথে যোগ করবা, কারণ দেখো সিবিতে কি বাহ্যিক কাজ আছে, বাহ্যিক কাজ নাই, কিন্তু সিপিতে কিন্তু বাহ্যিক কাজ আছে। তার মানে আমরা সিবির সাথে যদি বাহ্যিক কাজ যোগ করে দিই তাহলে আমাদের কি হবে, এই দুটো ইকুয়েশনকে আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি। আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। প্রবলেম থাকলে আমাকে একটু জানাও কেন এটার সাথে বাহ্যিক কাজ যোগ করলাম। কারণ সিপি তে অলরেডি বাহ্যিক কাজ আছে যেটা সিবি তে নাই, এই জন্য যোগ করছি। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও। আর আর হচ্ছে একটু একটু কমেন্ট একটু বেশি করবা, মানে রেসপন্স বেশি করবা। কারণ দেখা যায় কোনো ক্লাসে মানে খুব বেশি রেসপন্স করো না তোমরা, দুই একজন হয়তো রেসপন্স করে, বাকিরা রেসপন্স করে না। ওকে, আর ক্লাস শেষে অবশ্যই অবশ্যই ক্লাস নোট জমা দিবা, কারণ ক্লাস নোট জমা না দিলে আমি হচ্ছে প্রাইজের যে বিষয়টা সেটা হচ্ছে মানে আমি আর দিতে চাই না। দেখা যায় যারা ক্লাস নোট জমা দেয় ওদেরকে আমি দিয়ে দিই। এটা এটা তোমরা হয়তো অনেকে খেয়াল করো নাই। ওকে, দেখো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে বলো, আমি এটা মুছে ফেলবো। আচ্ছা, এটা আমি মুছে ফেললাম। এরপর আমরা যেটা করব, খুবই আজকে টপিকগুলো খুবই মজার এবং শেষে আমরা ম্যাথ করব। পরবর্তী যে টপিক আমরা হচ্ছে সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক সম্পর্ক বের করবো। দেখবা এখান থেকে তুমি অনেক সুন্দর সুন্দর কোশ্চেন শিখবা। ওকে, সম্পর্ক বের করব। আমরা পাচ্ছি সিপি ইকুয়াল টু সিবি প্লাস বাহ্যিক কাজ, এটা পাইলাম না। আমরা কাজের পরিবর্তে কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু ফি ডিবি লিখতে পারি না, ফি ডিবি লিখতে পারি। আমরা আবার জানি ফি ডিবি ইকুয়াল টু এন আর টি, জানি না, এরকম কিন্তু আমরা জানি। ওকে, এরকম আমরা জানি। তাহলে এখানে আমরা এই ফি ডিবি এর পরিবর্তে আমরা কি লিখবো, আমরা এন আর টি লিখবো। তার মানে এখানে ফি ডিবি আগে থেকেই আছে, এখন আমরা সিবি প্লাস এন আর টি লিখবো। ওকে, তার মানে আমরা এটা পাচ্ছি। এখন খেয়াল করি, দেখো আমাদের এই এন আর টি, এন আর টির ক্ষেত্রে দেখো যে কোনো তোমার গ্যাসের জন্য বা যে কোনো কিছুর জন্য এন এর মানটা কিন্তু তোমার কি থাকে, খেয়াল করো। আমরা নর্মালি কি এক মোল হিসাব করি না, আবার একইভাবে কি হিসাব করি আমরা কিন্তু টিও মানে 1 কেলভিন। যখন তোমরা যে মোলার আপেক্ষিক তাপ পড়ছিলা সেখানে কি পড়ছিলা, এক মোল কোন গ্যাসের জন্য কি 1 কেলভিন তাপমাত্রা। তার মানে এই দুটো আসলে আমরা 1 ধরলে আমাদের আলটিমেটলি বাহ্যিক কাজটা কত হচ্ছে, সিপি ইকুয়াল টু সিবি প্লাস কি আর। ওকে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। দেখো এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমি একটু দ্রুত জানাও। এই লাইনে আমরা কি করলাম, এই লাইনে আমরা কিভাবে বাদ দিছি এটা বুঝতে হবে। মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে আমি লিখে দিই, মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে। মোলার আপেক্ষিক তাপের কি অনুসারে, সংজ্ঞা অনুসারে। সংজ্ঞা অনুসারে আমরা কি করছি, সংজ্ঞা অনুসারে আমরা বাদ দিছি। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে কি মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুসারে আমরা এই n ইকুয়াল টু 1 ধরলাম, t ইকুয়াল টু 1 ধরলাম, আলটিমেটলি থাকবে কি r। তার মানে cp মানে cp ইকুয়াল টু r। এই প্রমাণটা তোমরা মুখস্থ করছো বা আগে যেভাবেই হোক শিখছো, এটা আসলে এভাবে হচ্ছে প্রমাণটা হয়। ওকে,
তো একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও যে এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা। আমরা তাহলে পরবর্তী টপিকে যাব। আমাদের অনেক কিছু বুঝতে হবে, অনেক সূক্ষ্ম জিনিস বুঝতে হবে যেটা তোমার অ্যাডমিশনের জন্য লাগবে। আজকের ক্লাসটা যারা মিস করবে একটা লস হবে, সেটা হচ্ছে তোমার আজকের ক্লাসটার মধ্যে তোমার যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো সেগুলো একটু বেশি, এই জন্য একটু খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, কারো কমেন্ট থাকলে একটু দ্রুত জানাও, কমেন্ট সেকশনে দ্রুত জানাও। ওকে, তোমাদের আমি বই দেখতেছি, আসলে কোনো টপিক যাতে ওইভাবে বাদ না পড়ে, মোটামুটি সব টপিকই আমি দেখাই দিচ্ছি যাতে কোনো টপিক বাদ না পড়ে, এই জন্য একটু দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখো এখন এখন তাহলে আশা করি কারো মানে সমস্যা নাই এখানে। আমরা এখন এখান থেকে নতুন একটা সম্পর্কে যাব। নতুন সম্পর্ক কেমন, তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই যে গামা বলে একটা টার্ম আছে। সিপি বাই সিবি এর অনুপাতটাকে বলা হয় গামা। এটা নিয়ে আমরা পরে অনেক পড়াশোনা করব। এখন আপাতত এটা জানো যে স্থির চাপে গ্যাসের যে মোলার আপেক্ষিক তাপ, সেটাকে যখন তুমি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দ্বারা ভাগ করবা, তখন তুমি কি পাবা? গামা পাবা। গামা নিয়ে আমি পরবর্তী আসতেছি, অনেক পড়াবো। এখন একটু খেয়াল করি, কারণ এখানে আমার সম্পর্ক বের করতে হবে। এখন সিপি বাই সিবি, তার মানে আমি এই এই সূত্রটার সাথে গামায়ের সম্পর্ক বের করব। মানে কি করব, তোমার এই সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এর সাথে গামায়ের সম্পর্ক। এটা এখন যে জিনিসটা পড়াবো এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি চিন্তা করতে পারবে না কত বেশি আসতে পারে। তাহলে দেখো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, আমরা গামা আনতে হলে দেখো যদি আমরা সিবি দ্বারা ভাগ দিই তাহলে এখানে গামা আসবে না। তার মানে আমরা এটাকে সিবি দ্বারা ভাগ দিব, কিন্তু তুমি এক এক মানে এক পক্ষকে দিতে পারবে না, দিলে সবাইকে দিতে হবে, এজন্য আমি সবাইকে দিলাম। তারপরে খেয়াল করো, তার মানে এখানে কি হয়ে যাবে, প্রথমটা গামা হয়ে যাবে, তারপরে 1 হয়ে যাবে আর ডিভাইডেড বাই সিবি। এখন এখান থেকে আমরা সিবিটা যদি এক পাশে রাখি, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এই একটা সম্পর্ক আমাদের দাঁড়ায় গেছে। দেখো আমাদের সিবিও আছে, গামা আছে, গামার মধ্যে সিপি আছে, আরও আছে। তার মানে এই সূত্রটা থেকে আমরা কি এটা বের করতে পারি না, মানে গামা এর সাথে সম্পর্ক। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও। আমাদের অনেক কিছু আসলে জানতে হবে, এই জন্য একটু তোমার এই জিনিসগুলো ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। আমি তোমাকে এখন গামা নিয়ে অনেক পড়াবো, তুমি নিজেই বুঝতে পারবে একটু পরে। একটু একটু দ্রুত রেসপন্স করো যে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আরেকবার রিভিউ করি, খেয়াল করো। আমরা ফার্স্টে হচ্ছে এই সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এতটুকু তো বুঝতে পারছো, এতটুকু আমরা জানি। তারপরে এখন আমি চাচ্ছি হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এটার সাথে গামা এর একটা সম্পর্ক বের করতে। ভাইয়া গামাকে, গামা হচ্ছে এই সিপি বাই সিবি এর রেশিও, মানে গামা ইকুয়াল টু কি, গামা ইকুয়াল টু হচ্ছে সিপি এবং সিবি এর যে অনুপাত, এটা হচ্ছে গামা। এটার সাথে আমি এই সূত্রটার একটা কোরিলেট করব, সম্পর্ক বের করব। কিভাবে বের করব, আমি চিন্তা করলাম যদি এখানে সিপি কে যদি সিবি দ্বারা ভাগ দেওয়া যায় তাইলে তো আমার গামা চলে আসে ডিরেক্টলি, আমি সে ভাগ দিয়ে দিলাম। কিন্তু এখন তুমি একজনকে ভাগ দিতে পারবে না, দিলে সবাইকে দিবা। তার মানে সবাইকে ভাগ দিলাম, তাহলে প্রথমে গামা আসলো, তারপরে 1 আসলো ইকুয়াল টু আর বাই সিবি। তারপর আমি সিবিটাকে এক পাশে নিলাম, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ওকে, দিয়া দিয়া আশা করি বুঝতে পারছো, তোমার সমস্যা থাকার কথা না। দেখো এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। এবং এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে এমসিকিউর ভান্ডার, এটা এটা হচ্ছে এমসিকিউর ভান্ডার। তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন বুঝবা, এটা হচ্ছে একটা এমসিকিউর ভান্ডার, বুঝছো? এখানে তুমি হাজার হাজার এমসিকিউ পাবা, এমসিকিউর ভান্ডার। এবং আজকে আমরা সেই এমসিকিউর ভান্ডারে হচ্ছে ডুব দেবো। তুমি খেয়াল করবা যে তুমি আসলে কত এমসিকিউ পড়তেছো, তুমি নিজেও মানে টের পাবা না, অনেক বেশি এমসিকিউ আজকে। ওকে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। আমি নেক্সট টপিকে যাব, নেক্সট টপিকে যাব। ওকে, আচ্ছা, সাউন্ড সাউন্ড একটু কম বলতেছে। সাউন্ডে যদি সমস্যা হয় আমাকে বলবা, সাউন্ড একটু কম, সাউন্ড কম হওয়ার কারণ হচ্ছে সম্ভবত আমি হালকা একটু ফ্যান দিয়ে রাখছি। ওকে, আমি ফ্যানটা অফ করে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এখন আশা করি আর প্রবলেম হবে না, এখন সাউন্ডের প্রবলেম হবে না। ওকে, হালকা একটু ফ্যান দেওয়া ছিল এই জন্য আসলে সাউন্ডের প্রবলেম হইতে পারে। আচ্ছা, এখন আর আশা করি প্রবলেম হবে না। দেখো এখন আর সাউন্ডের প্রবলেম আছে কিনা, এখন আর সাউন্ডের প্রবলেম আছে কিনা আমি একটু দ্রুত জানাও। এখন আমরা যেই টপিকটা পড়বো সেটার গুরুত্ব অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। যেই টপিকটা পড়বো সেটার গুরুত্ব অনেক অনেক বেশি। তো খেয়াল করো,
আমরা এই গামা এর মান আমি জানি তোমরা মুখস্থ করছো। গামা এর মান এই কত আমার নিজেরও আসলে মনে নাই, এক পরমাণুকের জন্য কত জানি 1.67 এরকম কিছু হবে, আচ্ছা জানি না, আমি বলতে পারবো না, মনে নেই। তো দ্বিপরমাণবিকের জন্য ত্রিপরমাণবিকের জন্য এরকম গামা এর মান পড়ছি না। দেখো এক পরমাণুর জন্য, তো এটাকে আমি কি লিখবো, গামা 1 লিখবো। গামা 1 দিয়ে বোঝাচ্ছি। দ্বিপরমাণবিকের জন্য আমি সেটাকে বোঝাবো হচ্ছে গামা 2। ত্রিপরমাণবিক, যে ভাই এগুলো কি বোঝাচ্ছেন, আমি তো দেখাচ্ছি। আচ্ছা, এক পরমাণবিক মানে কি বোঝাচ্ছি, ধরো এই যে হাইড্রোজেন হিলিয়াম। দ্বিপরমাণু মানে কি, ধরো অক্সিজেন ক্লোরিন। ত্রিপরমাণবিক মানে ধরো H2O NH3 এরা, মানে দুইয়ের অধিক হইলেই হচ্ছে ত্রিপরমাণু, দুইয়ের অধিক হইলেই ত্রিপরমাণু। সোজা কথা বলতে পারো গ্রেটার দেন 2। ওকে, গ্রেটার দেন 2 হইলেই হচ্ছে তোমার ত্রিপরমাণবিক। এখন এদের একটা মান আছে, মুখস্থ তোমরা মুখস্থই করো, কিন্তু এই মানগুলা খুবই ইজিলি বের করা যায়, এই মানগুলা খুবই ইজিলি বের করা যায়। আমি জানি না তোমরা কতটুকু জানো। ওকে, খেয়াল করি আমরা কিভাবে। দেখো এখানে আমরা হ্যাঁ তিনটা মানই বের করবো। প্রথমে এক পরমাণুকের জন্য করবো, যেহেতু এক প্রথমে। আজকের পর তোমাকে আর মুখস্থ করতে হবে না, তুমি হয়তো আগে মুখস্থ করছো, দেখবা আর আজকের পর মুখস্থ করা লাগবে না। আমরা আমরা জানি হচ্ছে তোমার গামা ইকুয়াল টু সিপি বাই সিবি। তো আমরা এখানে সিবি এর একটা মান অল টাইম বের করে রাখবো, সেটা হচ্ছে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এই সূত্রটা এক পরমাণবিক দুই পরমাণবিক দুইজনই মানবে, এরা দুইজনই মানবে। এক পরমাণবিক দুই পরমাণবিক দুইজনই মানবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু এক পরমাণবিক, তার মানে n ইকুয়াল টু 1। তো n ইকুয়াল টু 1 হলে, সরি এখানে সিপি না, এখানে সিবি হবে, সিবি সিবি। তার মানে সিবি ইকুয়াল টু কত, 2 ইন্টু 1 প্লাস 1 বাই 2 ইন্টু আর, মানে বলি সিবি লিখছি সিপি। দেখো তাহলে কত, 2 একে 3, 3 বাই 2 ইন্টু আর। কারো সমস্যা আছে কিনা আমার একটু বলো তো, কারো সমস্যা থাকলে একটু বলো। দেখবা এই মানগুলা তুমি এতদিন মুখস্থ করছো, আজকের পর মুখস্থ করতে হবে না। কারো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। কারো সমস্যা থাকলে দ্রুত দ্রুত কমেন্ট সেকশনে জানাও, যে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। এই সিবি এর মান দেখো তোমার বইয়ের সাথে মিলে কিনা, সব মিলবে, দেখা লাগবে না, আমার দিকে দেখো। তাহলে সিপি ইকুয়ালটা আমরা কি বের করব, আমরা আরেকটা সূত্র জানি, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এটা না, এই সম্পর্কটাই তো একটু আগে প্রমাণ করছিলাম, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। তো আমরা এখান থেকে সিবি আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন আপনি এরকম করছিলেন, এই সিবি এর মানটা বের করছিলেন, ঠিক না? এটা তো কোনোদিন জিজ্ঞেস করবা না, স্বাভাবিক, কারণ পড়াইছি, ভাবছো যে এটা মনে হয় দুনিয়ার সবচেয়ে চিরন্তন সত্য জিনিস, এটা কোনো চেঞ্জ হবে না। তোমরা হচ্ছে এরকম, তোমাদের একটা সমস্যা আছে, তোমাদের হচ্ছে যখন আম, ধরো মেডিকেলের ভাইয়া বুয়েটের ভাইয়ারা কিছু পড়ায়, তো একটু পড়াইলো, তোমরা ভাবো যে এটা চিরন্তন সত্য, ভাইয়া যেহেতু বলছে এটার কোনো চেঞ্জ হবে না, দুনিয়া একদিকে ভাইয়া একদিকে। আসলে ব্যাপারটা এরকম না। এখানে খেয়াল করো আমি কেন এই সিবি এর মানটা তোমাকে পড়াইছি। তুমি তো এখানে বলতে পারতা ভাইয়া আপনি কেন সিপি লেখা আবার সিবি লিখলেন। খেয়াল করো, দেখো আমি যদি সিপি এর ভ্যালু বের করতাম, যদি সিপি এর ভ্যালু বের করতাম, তখন আমার কি লাগতো, সিবি এর ভ্যালু লাগতো। তার মানে সিবিটা তখন ওইদিকে গেলে সিপি মাইনাস আর হইয়া যাইতো না, আর হইয়া যাইতো। তো তো সমস্যা হয়ে যাবে, কারণ কি, কারণ আমি তো বাদ দিতে চাচ্ছি না, আমি যোগ করতে চাচ্ছিলাম এখানে, কারণ মাইনাস বরাবরের মধ্যে মাইনাস একটু সমস্যা করে আমাদের। তো আমি চাচ্ছিলাম যে আমার তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই কোনটা আমি বের করব, তো আমি চাচ্ছিলাম এমন কিছু করি যাতে প্লাস আসে। এজন্য আমি সিবিটা বের করছিলাম, যাতে পরবর্তীতে আমি যদি এই সিপিটাকে এক পাশে রাখি, সিবি প্লাস আর হয়ে যায়। ওকে, কারণ প্লাস হইলে আমাদের ঝামেলা হয় না, মাইনাস হইলে একটু প্রবলেম হইতে পারে, কোনটা বড় ছোট আমরা জানি না, কিন্তু এখন আর কোনো প্রবলেম নাই। এই জন্য আসলে সিবি এর মানটা বের করা। ওকে, তো এই এই জিনিসটা আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। এখন আমরা এখানে কি কাজ করব, এখানে হচ্ছে ভাইয়া সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, মানে 3r/2 ইকুয়াল টু আর। ওকে, তাহলে আমরা কি করব, 2 ইকুয়াল টু হচ্ছে 3r প্লাস 2r কত হয়, ইকুয়াল টু হচ্ছে 5r/2। আশা করি বুঝতে পারছো, 5r/2 এটা বের করা কারোর জন্য খুব বেশি প্রবলেম না, এই মানটাও বের করা প্রবলেম না। তো আমরা এখানে একটা মান পেলাম এবং এখানে একটা মান পাইলাম, এই দুইটা মান। ওকে, এখন এখানে একটু খেয়াল করি, আমরা গামা এর মান বের করব। তো গামা এর মানটা আমরা জানি হচ্ছে সিপি বাই হচ্ছে সিবি। ওকে, সিপি বাই সিবি। তাহলে আমরা এখান থেকে কি পাবো, সিপি এর মান পাচ্ছি হচ্ছে 5r/2, সিবি এর মান পাচ্ছি হচ্ছে 3r/2। ওকে, আলটিমেটলি আমরা এখান থেকে হিসাব করলে পাবো 5r/2 ইন্টু 2/3r। ওকে, এখন এখানে 2 2 কাটা আর কাটা, তাহলে কত 5/3,
5/3 কে ক্যালকুলেটর একটু বসাও তো, কত হবে? 3 3 × 3 3 × 6 1.67 এরকম কিছু আসবে, 1.67। ওকে, দেখো এরকম কিছু আসে কিনা। আশা করি তোমাদের বুঝতে আর দেখো আশা করি তোমাদের বুঝতে আর প্রবলেম হওয়ার কথা না। আমাকে একটু জানাও এটা ঠিক আছে কিনা, আমাকে একটু জানাও। ওকে, আমাকে একটু জানাও এটা বুঝতে পারছো কিনা, এতটুকু পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা কত পাইলাম? এক পারমাণবিকের জন্য পাইলাম 1.67। দেখো এই পুরোটা জিনিস কিন্তু তোমাকে আমি মুখস্থ করতে বলি নাই, কিন্তু কেন জানি হচ্ছে এই মানটা খুব কষ্ট করে মুখস্থ করতে হয়, এবং পরীক্ষার হলে তুমি যখন আসবে তখন আর তুমি এটা বলতে পারো না, এটা একটা সমস্যা। ওকে, কারো প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, এবং একটু দ্রুত দ্রুত কমেন্ট করো। আচ্ছা, দিয়া দেখতে পাচ্ছি আসলে প্রচুর মেনশন দিচ্ছে। দিয়া তুমি মেনশনের সাথে সাথে ক্লাসটাও করো। মেনশন দেওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের এখন গ্রুপ মেম্বারও কম, সেহেতু বাইরেরও হেল্পের জন্য দেখা যাচ্ছে যে যাতে তো অনেক বেশি স্টুডেন্ট কাছে রিচ করতে পারে, এই জন্য দরকার। কিন্তু তোমার আগে হচ্ছে ক্লাসটা করতে হবে, ক্লাসটাও দরকার। এর এর গ্যাপে গ্যাপে যখন তুমি তুমি টাইম পাবা তখন হচ্ছে তুমি মেনশন দিও। ওকে, কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। আমি তাহলে এখন মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। কারো সমস্যা থাকলে আমি একটু দ্রুত জানাও। আচ্ছা, আমার এখন একটু দেখো, এটা এক পারমাণবিকের জন্য যাবে, আশা করি কোনো প্রবলেম নাই। ওকে, আশা করি কোনো প্রবলেম নাই। এখন আমরা দ্বি পারমাণবিকের জন্য একটু খেয়াল করব, দ্বি পারমাণবিকের জন্য খেয়াল করব। দেখো দ্বি পারমাণবিকের জন্য আমরা কি পাচ্ছি। ওকে, দ্বি পারমাণবিকের জন্য, দ্বি পারমাণবিক। আচ্ছা, তো সেম আগের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ সিবি ইকুয়াল টু 2n+1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আর। ওকে, আগের সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে n ইকুয়াল টু 2 বসাবো। তাহলে সিবি ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। তাহলে কত হয়? 2 2 4, 4 1 5, 5/2 ইন্টু আর। ওকে, এটা আমরা একটা মান পাইলাম, যে সিবি এর একটা মান পাইলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে সিপি এর মানটা বের করতে পারবো। তাহলে সিপি ইকুয়াল টু হচ্ছে 5r/2 প্লাস হচ্ছে কত? আর। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, খেয়াল করো, 2 5r প্লাস 2r। তাহলে কত হয় খেয়াল করো, মানটা হবে হচ্ছে 7r/2। কত হয়? 7r/2। ওকে, এই দুইটা মান পাইলাম। এখন এটাকে নিয়ে এই যে গামায় বসাবো, কত? cp/cv। তাহলে কত হয়? cp কত? cp হচ্ছে তোমার 7r/2। যদি আমি ডিরেক্ট উল্টাই দিই তাহলে কি হবে? তাইলে উপরে 2 যাবে আর নিচে হবে কত? 5r। তাহলে কত হবে? 2 2 কাটা, 7/5। 7/5 কে ক্যালকুলেটরে বসাও, দেখো কত আসে। ওকে, যত আসে সেটাই আসলে আমাদের দ্বিপারমাণবিকের জন্য। 7/5 কে ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাই হচ্ছে দেখো, 7/5 কে ক্যালকুলেটরে বসাই, একটু দেখো কত আসে। ওকে, আচ্ছা, 7/5 কে ক্যালকুলেটরে বসাই, একটু দেখো কত আসে। 7 হলে কত হবে? 7, 2 2 থাকলে 4, তার মানে 1/4, 1.4 এরকম কিছু একটা আসবে সামথিং। ওকে, তার মানে দ্বিপারমাণবিকের জন্য আমরা পাচ্ছি কত? 1.4 পাচ্ছি। 1 পয়েন্ট কত পাচ্ছি? 4 পাচ্ছি। কারো প্রবলেম থাকলে একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমি দেখতে পাচ্ছি মেরি কমেন্ট করলো, জান্নাতুল কমেন্ট করলো, সৈকত কমেন্ট করলো, মেরুনা কমেন্ট করলো। ওকে, আচ্ছা দেখো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে একটু খেয়াল করি আমরা, তার মানে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, এই ভ্যালুগুলা, এই মানগুলা কিন্তু মুখস্থ করতে হয় না। তুমি হচ্ছে ইজিলি জিনিসগুলো জানো, কিন্তু তোমরা কেন জানি মুখস্থ করে রাখো। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে মুছে ফেলবো। এখন আমরা দ্বিপরমাণবিকটাও দেখলাম। তো এখন আমরা দেখবো হচ্ছে ত্রিপরমাণবিক বা ত্রিপরমাণবিক বলতে আসলে কি বোঝায়। 2 এর অধিক পরমাণু হইলেই ত্রিপরমাণবিক, এটা একটু মাথায় রাখবা। তোমাদের ত্রিপরমাণবিক বললে তোমরা মনে করো যে হচ্ছে মানে তিনটাই হবে, এর বেশি হইতে পারবে না। ঠিক আছে, মানে সোজা কথা মনে রাখবা, 2 এর অধিক হইলে কি সেটা ত্রিপরমাণবিক হবে। ওকে, এখন ত্রিপরমাণবিকের জন্য একটা বিষয় একটু খেয়াল করি। দেখো আমাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো, তো ত্রিপারমাণবিকের জন্য আমরা আগের যে সূত্রটা করছিলাম, সিবি ইকুয়াল টু 2n+1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এই সূত্রটা এখানে একটু খাটবে না। তাহলে কোনটা খাটবে খেয়াল করি, আমাদের আর থাকবে, আর এর জায়গায় থাকবে
কিন্তু নতুন একটু অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যেহেতু 2 এর অধিক মানে 3, তার মানে কত 3 পরমাণু 3, এখানে 3 বসবে, আর কোনো ঝামেলা নেই, শেষ, শুধু 3 বসবে আর কিছু না। তাহলে সিপি ইকুয়াল টু কত 3r প্লাস আর, এই সূত্রে বসাইলাম আর কি। তাহলে কত হয় আলটিমেটলি 4r। ওকে 4r। আশা করি বুঝতে পারছো, কারো সমস্যা থাকার কথা না। ওকে আশা করি বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে হচ্ছে গামা এর মানটা বের করব, গামা এর মানটা বের করব। তাহলে কত 4r বা 3r, তো 4/3, 4/3 করলে দেখো কিছু আসবে, কত আসবে 1.33 এরকম কিছু আসবে, 1.33 এরকম কিছু একটা আসবে। আচ্ছা দেখো, দেখে একটু আমাকে বলো যে মানটা কত আসে। ওকে 1.33 সামথিং এরকম কিছু একটা আসবে। ওকে দানাতুল কমেন্ট করছে 1.33, দানাতুল রেসপন্স খুবই ভালো। আচ্ছা তো আমরা 3 পারমাণবিকের জন্য পাচ্ছি কত 1.33, 1.33। তাহলে দেখো এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক, এইটা তোমরা মুখস্থ করে রাখো, কিন্তু মানগুলো তুমি যদি পরীক্ষার হলে কখনো ভুলে যাও, তুমি এভাবে বের করে নিবা। মানে এই ধরনের কোশ্চেন যদি তুমি ভুল করো, তুমি কখনোই চান্স পাবা না, কনফার্ম তুমি কখনোই হচ্ছে চান্স পাবা না। কারণ এইসব কোশ্চেন হচ্ছে সবাই পারবে, তুমি তুমি পারছো না মানে কি? পরীক্ষা সারা সারা দেশে পরীক্ষা দিবে ধরো 60,000, 60,000 পরীক্ষা দিবে, চান্স পায় কত? চান্স পায় ধরো 3,000। তার মানে তোমার মধ্যে এরকম 2-4 জন ভুল করলে কিছুই আসা যায় না, তুমি চান্স পাবা না, সোজা হিসাব। ওকে এই ধরনের কোশ্চেন হচ্ছে ভুল করা যাবে না। তাহলে আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে সমস্যার কথা না। যদি সমস্যা থাকে আমি একটু জানাও, আমি দ্রুত মুছে ফেলবো, দ্রুত এতে একটু মুছে ফেলবো, আমি একটু জানাও। আচ্ছা একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা ওকে ওকে, কাউসার বলতেছে বুঝতে পারছি, এলিয়েন বলতেছে বুঝতে পারছি। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা মুছে ফেলতেছি। এখন আমি তোমাদের একটা কোশ্চেন দিব, সবাই একটু দ্রুত রেডি হও। আমি একটা এমসিকিউ দিব, সেটা হচ্ছে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। আচ্ছা ধরো ক নাম্বারে দিলাম যে হিলিয়াম ইকুয়াল টু 1.44, খ নাম্বারে দিলাম H2O ইকুয়াল টু 1.33, গরুর গতে দিলাম H2 ইকুয়াল টু 1.66, ঘোড়ার গতে দিলাম NH3 ইকুয়াল টু 1.4। আমার একটু বলো এখানে চারটার মধ্যে কোনটা সঠিক, মানে কোন মানটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, তখন তোমাকে চিন্তা করতে হবে যে আসলে কোথা থেকে কোশ্চেনটা আসছে। এবং ফার্স্ট অফ অল এই ধরনের কোশ্চেন আসলে তোমার কাছে প্রথম যে চ্যালেঞ্জিং বিষয় হবে কোথা থেকে কোশ্চেনটা আসছে, কোন চ্যাপ্টার থেকে। তো তুমি মানগুলো দেখলে বুঝবা 1.44, 1.3 বুঝবা যে তাপগতিবিদ্যা থেকে আসছে। তারপরে তোমাকে বুঝতে হবে যে এখানে যে পরমাণুগুলো আছে তাদের সাথে মিলতেছে কিনা মানগুলা, সেটা একটু দেখো, দেখো কোনটা আনসার। ওকে আমি সৈকত বলতেছে গোড়ার গ, সামিয়া বলতেছে গরুর গ, আমি নিজেও জানি না কোনটা আসলে হবে। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে খ, এটা খ, এটা গরুর, এটা গোড়ার গ। আচ্ছা আহ জান্নাতুল বলতেছে খ। ওকে আনসারটা আনসারটা কত হবে একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কাউসার বলতেছে খ এবং গরুর গ, খ এবং গরুর গ বলতেছে। আচ্ছা ঠিক আছে খ। এলিন বলতেছে খ। দেখো আমি দেখতে পাচ্ছি তাহমিদুল, তাহমিদুল বলতেছে গরুর গ। খেয়াল করো এই এখানে দেখো তোমরা 7-8 জন বা 10 জন কমেন্ট করছো, এর মধ্যে তোমরা 80%ই ভুল করে রাখছো। দেখো তোমাদের মাত্র পড়াইছি, 80% ভুল করে রাখছো। চিন্তা করো এখন এই টাইপের কোশ্চেন স্টুডেন্টরা কখনোই অ্যাডমিশনে ভুল করবে না। তার মানে তুমি চিন্তা করো তুমি কোন অবস্থানে এক্স্যাক্টলি আসছো, তুমি কোন অবস্থানে আসছো, মানে তুমি কি আদৌ তোমার প্রস্তুতি কতটুকু ভালো, সেটা তুমি জাস্ট এই একটা কোশ্চেনেই বুঝতে পারবে। কারণ এটা খুব বেশি কঠিন কোশ্চেন না, নর্মাল একটা কোশ্চেন যেটা তোমরা পারতেছো না। দেখো আমি দেখতে পাচ্ছি যে খ আনসার দিয়েছে কয়েকজন, বেসিক্যালি এখানে আনসারটা হবে খ। কেন খ হবে দেখো একটু খেয়াল করি। হিলিয়াম হচ্ছে 1.44, দেখো আমি এখান থেকে দিছি হিলিয়াম কত 1.67, তার মানে এটা আনসার না। হাইড্রোজেন হচ্ছে, এখানে হাইড্রোজেন নাই, এটা একটু চালাকি করছি এই জন্য তোমরা আসলে ঝামেলায় পড়ে গেছো। H2 হাইড্রোজেন হচ্ছে 1.44, এটা 1.67। কেন ভাইয়া হাইড্রোজেন কি H2 হইতে পারে না? হইতে পারে, আমি এখানে দিনে চালাকি করে যাই তোমাকে ট্র্যাপে ফেলতে পারি। H2O, H2O হচ্ছে কত 1.33, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার, এটাই হচ্ছে কি রাইট আনসার। ওকে রাইট আনসার। আর NH3 এটার ক্ষেত্রে হচ্ছে 1.33, দেখো 1.44, তার মানে এটাও আনসার না। তাহলে দেখো
তোমরা, আমি কমেন্টগুলো দেখলাম, সেখানে দেখতে পেলাম যে তোমাদের মোটামুটি 80% আনসারটা হচ্ছে ভুল করছো। এখন আমি তোমাকে বলি, এই লকডাউনে যে সমস্যাটা হয়েছে, দেখা যাচ্ছে যে আমরা মানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে আলটিমেটলি হচ্ছে কি, আমাদের যে যতটুকু দরকার জানার জন্য সেটাই তুমি আলটিমেটলি জানতে পারতেছো না। আলটিমেটলি সমস্যা হচ্ছে কি, যারা এখন লকডাউনে মানে সুবিধাটা কি একটু খেয়াল করো। সুবিধাটা হচ্ছে যারা একটু প্রপার গাইডলাইনে পড়াশোনা করবে তারা ইজিলি চান্স পেয়ে যাবে। এখন খুব বেশি পড়াশোনা করতে হবে না। কারণ কি? কারণ হচ্ছে 80% পোলাপাইন হচ্ছে শুধু দৌড়াদৌড়ি করতেছে এবং অনেকের পড়াশোনার ইচ্ছা নাই। কারণ কি? ঘরে থাকতে থাকতে তার আসলে পড়াশোনার ইচ্ছা নাই। তো আলটিমেটলি কি হবে, এরা ইজিলি বাদ পড়ে যাবে। তো নর্মাল হিসাব দেখো, তোমার আগে যদি কম্পিটিশনে নামতো হচ্ছে 60% পোলাপান, এখন নামবে হচ্ছে 20% পোলাপান। তোমার ধারণা অনেকেই মনে হয় বাসায় বসে একদম ফাটায় ফেলতেছে, কিন্তু না, আসলে অনেকেরই পড়াশোনার ইচ্ছাই চলে গেছে এবং অনেকে তোমার যে কম্পিটিশন থেকে কিন্তু বাইরে পড়ে গেছে। তার মানে দেখো, তুমি এখন অল্প পড়লে, সঠিক গাইডলাইনে পড়লে তুমি হচ্ছে চান্স পাবা। ওকে, এটা একটু খেয়াল করতে হবে এসব জিনিস। এবং এই কোশ্চেনগুলো যদি কেউ ভুল করে, তুমি কখনোই চান্স পাবা না, এটা কনফার্ম। কারণ এগুলা কখনোই তোমার ভুল করার কোশ্চেন না। তো এখন ভুল করছে সমস্যা নাই, কারণ তুমি এখন শিখতে আসছো, এখন সমস্যা নাই। কিন্তু নিজেকে এমনভাবে প্রিপেয়ার করবা যাতে এই ধরনের কোশ্চেন কখনো ভুল না হয়। আরেকটা জিনিস, সেটা তোমাদেরকে আমি বলে দিই, কখনো আনসার হচ্ছে মানে ইয়ে করবা না, আনসার খুঁজবা না এরকম, মানে এই দুর্বীক্ষণ দিয়ে খুঁজবা না, আনসার বাদ দিবা। আনসার বাদ দিয়ে কিভাবে? দেখো, আমি আনসার বাদ দিছি, আমি কিন্তু খুঁজি নাই, আমি নিজেও আনসার জানি না। প্রথমে আমি দেখলাম এটা ঠিক আছে কিনা, দেখি যে না, এটাকে আমি বাদ দিলাম। এরপরে এটা দেখলাম, যেহেতু নিচে আছে তুমি এটাও দেখতে পারো। এটা দেখলাম, দেখলাম যে না, বাদ। এটা দেখলাম, দেখলাম যে না, বাদ। তার মানে এটা আনসার খ। এখন তুমি বলতে পারো, ভাই আপনি খ কেন পরে দেখছেন? আমি তো জানি এটা আনসার, এই জন্য আসলে পরে দেখা। কিন্তু তুমি তোমার নর্মাল নিয়মে দেখবা, ক খ গরুর গ গোড়ার গ। তো দেখো খ তোমার মনে হচ্ছে আনসার, তার মানে এটা আনসার। তারপরেও বাকিগুলা কি করো, তুমি টেস্ট করো না, কিন্তু সেটা করতে হবে তোমাকে। গরুর গ এবং গোড়ার গ তুমি জানো খ আনসার, তারপরে তুমি অপশন টেস্ট করবা। কেন? অপশন টেস্ট করলে তুমি 100% শিওর এটাই আনসার। এবং অ্যাডমিশনে যারা ভালো করবে, ওদের এটাই আসলে মানে মেইন প্ল্যান থাকে। তুমি কতটুকু পড়ছো সেটা দিয়ে তুমি চান্স পাবা না, এটা সত্যি। অনেকেই পড়বে, কিন্তু যারা হচ্ছে এই টেকনিক্যাল টেকনিক্যাল পয়েন্টটা হচ্ছে যারা শিখে যাবে, তারা হচ্ছে ইজিলি চান্স পাবে। এবং আমি তোমাদেরকে দেখাবো যে একটা কোশ্চেনের আনসার তুমি জানো না, তারপর তুমি বের করতে পারবা কিভাবে, সেটা আমি তোমাদেরকে কিছুদিন পরে দেখাবো। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। একটু দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করে আমাকে জানাও। নো প্রবলেম, আমি মুছে ফেলতেছি। এখন পরবর্তীতে টপিকটা, সেটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক। খুবই মজার মজার একটা সম্পর্ক এটা। ওকে, অভ্যন্তরীণ শক্তির সাথে কার সম্পর্ক? তাপমাত্রার সম্পর্ক। ওকে, অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক। তো এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। দেখো, আমরা আমরা আগে পড়ছিলাম যে, যদি আমাদের আগের বেসিকটা তোমাকে বলি, যেটা আমি পড়াইছি, অভ্যন্তরীণ শক্তি আমি শর্ট করে লিখি ডিইউ। অভ্যন্তরীণ শক্তি বাড়লে মানে শুধু কথা, তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। ওকে, এটা বলছিলাম। কিন্তু এই ব্যাপারটা আসলে বরাবর সমানুপাতিক না, মানে সরাসরি সমানুপাতিক না। এটা আমরা যদিও ধরে নিই, কিন্তু সরাসরি সমানুপাতিক না। তাহলে এখন তুমি বলতে পারো যে ভাইয়া ওই সময় তো বললেন, এখন আবার কেন বলতেছেন? কারণ ওই সময় আমরা নর্মালি বোঝার জন্য বলি। চ্যাপ্টারের শুরুতে তোমাকে যদি আমি এরকম প্রমাণ দেখাই, তুমি তো মনে করো ওই জায়গায় ফ্ল্যাট হয়ে যাবা। তো সরাসরি সমানুপাতিক না, একটু ঝামেলা আছে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আমরা পড়ছিলাম এরকম সিবি সমান ডি কিউ এম ডিটি, মনে আছে? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এরকম পড়ছিলা। আচ্ছা, এখান থেকে আমরা যদি তোমাকে দেখাই যে যে এখান থেকে ধরো ডি কিউ, ডি কিউ ইকুয়াল টু সিবি এম ডিটি। ওকে, এরকম বলতে পারি না? এরকম বলতে পারি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তুমি আমাকে একটা কোশ্চেন কেন করলা না যে ভাই আপনি এখানে সিবি কেন নিলেন, সিপি এর সূত্রটা কেন নেন নাই? এটা একটা কোশ্চেন করতে পারতা, তোমরা করো নাই। তাহলে দেখো, তো এখানে কেন আমি হচ্ছে সিবিটাকে নিলাম, একদম এটাকে মুখস্থ আমার মন চাইছে আমি লিখে ফেলছি সিবি, না। ব্যাপারটা হচ্ছে কেন আমি এই সিবিটা নিলাম সেটা একটু খেয়াল করো। দেখো, সিবি মানে হচ্ছে স্থির আয়তন। সিবি কি? সিবি হচ্ছে স্থির আয়তন।
সোজা কথা, অর্থাৎ ডিভি ইকুয়াল টু জিরো, এটা বোঝায়। এখন এখানে আমরা এই ডি ইউ প্লাস ফি ডিভি, তো ডিভি ইকুয়াল টু জিরো আমরা যদি স্থির আয়তনে হিসাব করি, তার মানে আমরা লিখতে পারি না ডি কিউ ইকুয়াল টু ডি ইউ। দেখো তো এই সম্পর্কটা লিখতে পারি কিনা, লিখতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অভ্যন্তরীণ শক্তিটাকে বের করে আনবো, তাহলে এখানে আমরা এই ডি কিউ এর বদলে কি লিখতে পারবো, ডি ইউ লিখতে পারবো। নাইলে তো অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক দেখাতে পারবো না। এই জন্য আসলে আমাদের আয়তনটাকে স্থির ধরা, আর কোনো কারণ নেই। তো এখানে সিবি এম ডিটি, ওকে, এম ডিটি। এখন আমরা এই যে মোলার মানে গ্যাসের যে মোলার আয়তনের সংজ্ঞা পড়ি, সেখানে আমরা কি বলি, এই এম ইকুয়াল টু ওয়ান বলি না, এম ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখো ডি ইউ ইকুয়াল টু সিবি ডিটি, এম ইকুয়াল টু ওয়ান, এটাই আসলে আমাদের দেখো এই অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে আমরা সিবি কে সংজ্ঞায়িত করতে পারি ডি ইউ বাই কি ডিটি, মানে আমাদের এই যে যে মানে স্থির আয়তনে যে গ্যাসের মোলার যে মোলার আপেক্ষিক তাপটা, সেটাকে আমরা কি বলতে পারি, যে অভ্যন্তরীণ শক্তি এবং যে তাপমাত্রা এই দুইটা রেশিও হচ্ছে কি আমাদের স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখান থেকে আরেকটা সংজ্ঞা পাচ্ছ, এই সংজ্ঞাটা আসলে 90% স্টুডেন্টই বলতে পারবে না। যদি বলে যে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা রেশিওকে কি বলে, তুমি দেখবা তুমি তোমার 90% ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, বলতে পারবে না। কিন্তু বইয়ে এটা একটা সুন্দর করে একটা বোল্ড করে লাইন লেখা আছে যে অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রার যে রেশিও, সেটাই হচ্ছে আমাদের কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তার মানে আমরা বলতে পারি আমাদের অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে এই সিবি এর গুণিতক, মানে অভ্যন্তরীণ শক্তি ইকুয়াল টু সিবি ইনটু ডিটি। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো বুঝতে প্রবলেম থাকার কথা না, কারো প্রবলেম থাকলে আমি একটু জানাও, দ্রুত দ্রুত কমেন্ট করো। তো এখান থেকে যেটা বলতে লাগছিলাম, যেহেতু আমাদের এটা তো হচ্ছে আয়তন স্থির, তার মানে আমাদের এই অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এজন্যই আসলে আমরা সমানুপাতিক বলি, ঠিক আছে। এজন্য তোমাদেরকে চ্যাপ্টারের শুরুতে সমানুপাতিক বলি। তার মানে কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। ওকে, অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র কি তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য কিছুর উপর নির্ভর করে না। এটা এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আমি যখন পরীক্ষা দিই তখন এই কোশ্চেনটা আসে, বুঝতেছো? জাহাঙ্গীরনগরের মধ্যে একটা ভার্সিটিতে তোমার এই ধরনের কোশ্চেন আসে। তখন এই কোশ্চেনটা হয়তো তোমার অপশনে কি থাকে, যে অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রা, মোলার আপেক্ষিক তাপ, আয়তন, ভর, এরকম থাকে। তো সেখানে অভ্যন্তরীণ শক্তিটা ডিপেন্ড করা হচ্ছে কার উপর, তাপমাত্রার উপর। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো তাপমাত্রার উপর ডিপেন্ড করে, অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। আমি বারবার বলে দিচ্ছি, এটা আসবে পরীক্ষায়, অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। মানে ভর, আয়তন, প্রেসার কিচ্ছুর উপর ডিপেন্ড করে না, কেবল তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এই যে এই যে একটা কথা দেখছো, একটা সুন্দর কথা, তুমি কি ভাবছো এটা আমি বলছি? না, এটাকে বলা হয় মেয়রের প্রকল্প। কি বলা হয়? মেয়রের প্রকল্প। মেয়র নামক একজন বিজ্ঞানী প্রথম এটা হচ্ছে উদ্ভাবন করেন। তো এটাকে বলা হয় মেয়রের প্রকল্প বা মেয়র হাইপোথেসিস। মেয়রের কি? হাইপোথেসিস। ওকে, বা মেয়রের প্রকল্প। আশা করি বুঝতে পারছো। এখন কোশ্চেনটা অনেকভাবে আসতে পারে, তোমাকে বলতে পারে যে অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এটা কোন বিজ্ঞানীর প্রকল্প? মেয়রের প্রকল্প। আবার আসতে পারে অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। অনেকভাবে আসতে পারে। ওকে, তো একটু একটু মাথায় রাখবা, যে জিনিসগুলো বলি যে আসবে, এগুলো আসলেই আসবে। তুমি বিশ্বাস করো আর না করো, এগুলো আসলেই আসবে, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আমি সেই জিনিসগুলাই বলি যেগুলো হচ্ছে তোমার বিগত 20 বছর বা 10 বছরে ভার্সিটি মেডিকেলে আসা, ওই জিনিসগুলাই হচ্ছে আমি হচ্ছে তোমার মার্ক করে রাখি। মানে আমার নিজের একটা দাগানো বই থাকে, যেটা হচ্ছে অ্যাডমিশনের আগে হয়তো স্টুডেন্টদেরকে দেই, সেই দাগানো বইতে হচ্ছে আমি এভাবে মার্ক করি। ওকে, তাহলে দেখো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। আচ্ছা একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। একটু দ্রুত কমেন্ট করো, আমি তাহলে বুঝতে পারবো। ওকে, আসলে এখন গরমটা একটু বেশি, এজন্য মানে একটু প্রবলেম, গরমটা একটু প্রচুর বেশি, কেন জানি বৃষ্টি হচ্ছে না। ওকে, আচ্ছা, ওকে, অল ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। তাহলে দেখো আমাদের চ্যাপ্টারে আসলে কিচ্ছু বাদ নাই, আমি কোনো কালো কালো ওয়ার্ড আসলে বাদ দিচ্ছি না, ঠিক আছে। আমি জানি না এভাবে আসলে তুমি মানে পড়ছো কিনা আগে, কিন্তু আসলে পড়ার সিস্টেমটা হচ্ছে এভাবেই। এবং আমি আমি আজকে অথবা আগামীকালকে তোমাকে একটা ফিফথ চ্যাপ্টার ফিজিক্সের কিভাবে পড়া উচিত সেটা হচ্ছে দিয়ে দিব, মানে একটা ডকুমেন্ট আকারে করে দিব, তুমি হচ্ছে দেখে নিতে পারবে যে আসলে কিভাবে পড়া উচিত।
ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যাব। আজকে এটা শেষ করব না, আমরা তাপগতিবিদ্যার উপর আরেকটা দিব থিওরি ক্লাস, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। একটু খেয়াল করি, বেসিকটা ধরাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। প্রথম সূত্র কি বলছিল? প্রথম সূত্র বলছিল যে ডিমকে অমলেট করা যায়, আবার অমলেটকে কি করা যায়? ডিম করা যায়। কিন্তু যখনই এই কথা বলছে, ক্লসিয়াস আইসা জামালা লাগাইছিল না? জামালা লাগাইছিল। তার মানে এই সূত্রটা আসলে কি? সঠিক না। এই সূত্রটা কি? সঠিক না। তাহলে দেখো, এই এই যে তোমার ডিম থেকে কেবলমাত্র অমলেট হবে, অমলেট থেকে কখনোই ডিম হবে না, এটা একটা ঝামেলা আছে। তার মানে এটা হলো তোমার প্রথম সূত্রে কি? সীমাবদ্ধতা। তার মানে দেখো, যদি তোমার ডিম থেকে অমলেট হয়, অমলেট থেকে ডিম হইতে পারতেছে না, এটা একটা সীমাবদ্ধতা প্রথম সূত্রে। এই সীমাবদ্ধতাকে মডিফাই করবে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র একদম ক্লিয়ারলি বলে দিবে, আচ্ছা আপনি যে কোনো একটা কাজ এভাবে করতে পারবেন, দুইভাবে সম্ভব না, একদম ক্লিয়ারলি বলে দিবে। কিভাবে? দেখো, একটা লাইন আছে বইতে, এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান, এই একটা কথা দিয়ে খেলা শেষ, মানে এই এক লাইন দিয়ে খেলা শেষ, আর কিছু লাগে না। এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান আসলে কি বোঝায় আমি তোমাকে একটু বলি। দেখো, এই এক লাইনেই খেলা শেষ, আর কিছুই লাগবে না। মানে এফিসিয়েন্সি বলতে বোঝায় কর্মদক্ষতা। কর্মদক্ষতা নিয়ে আজকে পড়াবো না, কিন্তু ব্যাপারটা বুঝাই দিই। কর্মদক্ষতা, কর্মদক্ষতা হচ্ছে ইটা দ্বারা প্রকাশ করে, ইটা। তাহলে ইটা ইকুয়াল টু কর্মদক্ষতা মানে কি ভাইয়া? ধরো উপরে হচ্ছে যে লব্ধ কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি, এরকম পড়ছো না? লব্ধ কার্যকর ডিভাইডেড বাই মোট প্রদত্ত ইন্টু 100%। খেয়াল করি এখানে এক্স্যাক্টলি আসলে কি বোঝায়, কর্মদক্ষতাটা আসলে কি বোঝায়। ধরো তুমি একটা সিস্টেমে যেই পরিমাণ ইনপুট দিছো সেই পরিমাণ আউটপুট আসবে। যদি কোনো সিস্টেমে ইনপুট ইকুয়াল টু আউটপুট আসে, তখন এটার কর্মদক্ষতাটা হবে হচ্ছে 100%। যদি আসে তখন হবে 100%। কিন্তু বাস্তবে এরকম আসলে কখনোই সম্ভব না, 100% কখনোই হবে না। তার মানে দেখো, 100% যদি হয়, সাপোজ ধরো এখানে তোমার মোট প্রদত্ত শক্তি হচ্ছে সাপোজ ধরো 100, আর উপরে কাজও করছে 100 পরিমাণ। তার মানে দেখো তোমার আসতেছে কত? 1 আসতেছে, মানে 1 গুণ 100 ইকুয়াল টু কত? 100% আসতেছে। তাহলে দেখো, এই যে তোমার যে রেজাল্টটা এখানে 1 আসছে, এটা কি কর্মদক্ষতা 1 না? কিন্তু আদৌ কি কখনো সম্ভব যে আমাদের যে একটা ইঞ্জিন কাজ করবে সেটার কর্মদক্ষতাটা মানে 1 হবে? উপরে কখনোই 1 হবে না। উপরের মানটা, অর্থাৎ এই যে লব্ধ কার্যকর, লব্ধ কার্যকর, এগুলো কিন্তু এমসিকিউর জন্য একদম তোমাকে শেষ করে দিবে, লেস দেন মোট প্রদত্ত। অলওয়েজ এটা হবে মোট প্রদত্ত, কখনোই সমান হবে না। তার মানে এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান, এফিসিয়েন্সি ওয়ান তখনই হবে যখন ইনপুট ইকুয়াল টু আউটপুট হবে। এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। এই অসম্ভব কথাটা, যে এই সম্ভব না, এটা বলছে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। ওকে, এই জন্যই এই লাইনটা বলা হয় যে এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান। ওকে, আশা করি বুঝতে পারছো। তোমাদের বুঝতে কারো প্রবলেম থাকার কথা না। দেখো, বইয়ে জিনিসগুলো এভাবে ক্লিয়ারলি নাই, কিন্তু তোমাকে কিন্তু একটু বুঝতে হবে, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে। দেখো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, একটু দ্রুত 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 কমেন্ট করো, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা, আশা করি কোনো প্রবলেম নাই। আমরা আমাদের আরো আরো কিছু পড়া আছে, একটু তোমরা তাড়াহুড়া করো না। আরো কিছু পড়া আছে, যে এই জিনিসগুলো মানে যে টপিকগুলো আজকে শেষ করা লাগবে, এটা একটু শেষ করতে হবে। আমরা আগামী ক্লাস হচ্ছে কানো ইঞ্জিন নিয়ে পড়বো, আমাদের হচ্ছে আর বাকি আছে হচ্ছে কানো ইঞ্জিন, তো আমরা কানো ইঞ্জিন নিয়ে পড়বো। ওকে, আচ্ছা, তাহলে দেখো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, আমরা এতটুকু মুছে ফেলবো। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যদি জিজ্ঞেস করি এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিছে কে? লাভ দিয়ে বলে দিবা জুল। এখন একটু বলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিছে কে? একটু দ্রুত দ্রুত কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে দিছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে দিছে, এটা একটু আমাকে দ্রুত কমেন্ট করো, আমি দেখতে চাই যে আসলে কেউ জানে কিনা। এবং এটা শিওর যে তোমরা অনেকেই আসলে বলতে পারবা না। এখন আমার একটু বলো যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে দিছে।
তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে দিছে? আমি জানি অনেকেই বলবা সাদিকান্ন, সাদিকান্ন বলবা, সাদিকান্ন, অনেকেই সাদিকান্ন বলবা। ওকে, অনেকেই বলবা সাদিকান্ন। দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কে দিছে সেটা একটু আমাকে বলো, আমি শুনতে চাই তোমাদের থেকে, আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি। জুল, ওকে। শকত বলতেছে যে জুল, জুল দিছে। ওকে, দ্যাটস এ গুড আনসার, অবশ্যই একটা ভালো আনসার। কিন্তু জুল দিছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র দেয় নাই। আমি একটু ক্লিয়ার বলে দিলাম, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেয় নাই। তাহলে বলো কে দিছে? আবার বলতেছে জুল দিচ্ছে, জুল দেয় নাই, জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেয় নাই। ওকে, সবাই সবাই ভুল করতেছে। দেখো এই কোশ্চেনটা আমি যখন এই কোচিং করতে যাই, কোচিং এ আমাকে হচ্ছে করা হয়, কোচিং এ একটা পরীক্ষা করে, তখন আমি হচ্ছে পারি নাই। ওকে, আমি দেখতে পাচ্ছি একটা নতুন কমেন্ট আসছে যে সাদি কান্ন। হ্যাঁ আমি জানি তোমরা সাদি কান্নই বলবা। সৈকত বলতেছে ক্লসিয়াস। ওকে, ব্যতিক্রম আনসার আসতেছে। আমি খুব বেশি টাইম নিব না, আমি জানি এটা এটা পারবে না, অনেকেই পারবে না, স্বাভাবিক। খেয়াল করো তোমরা বইয়ে হচ্ছে মানে ওইভাবে বলা নাই, কিন্তু একটা কথা বলা আছে যে বইয়ের লাইনটা খেয়াল করো, আমি তোমাদের লাইনটা মানে পড়ে শোনাই, আমার নিজেরও তো মুখস্থ নাই, আমি পড়ে শোনাচ্ছি। বলছে বিজ্ঞানী ক্লসিয়াস এবং কেলভিন পৃথক পৃথক ভাবে দ্বিতীয় সূত্রটা নিয়ে কথা বলছে। কি বললাম? ক্লসিয়াস এবং কেলভিন পৃথক পৃথক ভাবে তৃতীয় সূত্রের কথা বলছে, কিন্তু লাস্ট লাইন বলছে এর মধ্যে ক্লসিয়াসের ধারণাটা হচ্ছে উন্নত। কি? ক্লসিয়াসের ধারণা হচ্ছে উন্নত। যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে প্রথম আসলে ডিটেল আলোচনা করে ক্লসিয়াস এবং ক্লসিয়াস এবং ক্যালভিন, ক্লসিয়াস এবং ক্যালভিন। তো এদের মধ্যে ক্লসিয়াসের ধারণা হচ্ছে উন্নত, এজন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আবিষ্কারকের সম্মাননা আসলে ক্লসিয়াসকেই দেয়া হয়। কারণ কি, ওর ধারণাটাই ছিল উন্নত, এজন্য ক্লসিয়াসকে দেয়া হয়। খেয়াল করবা, এজন্য বিজ্ঞানী ক্লসিয়াস তোমাদের বইয়ে চারটা বিজ্ঞানী সংজ্ঞা দেওয়া আছে, ক্লসিয়াসের সংজ্ঞাটা সবার উপরে আছে। কেন? কারণ এটা উন্নত, এটা সবচেয়ে মানে বিজ্ঞান মহলে সমাদৃত। ওকে, এজন্যই হচ্ছে ক্লসিয়াসকে আসলে এই সম্মাননা দেওয়া হয়। এটা একজন পারছে, সেটা হচ্ছে যে সৈকত পারছে। আচ্ছা ঠিক আছে, আমি মানে আমার নামেরই একজন পারছে, খুব ভালো লাগতেছে আমার দেখে। ওকে, দেখো এই খুশিতে আমরা হচ্ছে আরো দুইটা টপিক করে ফেলবো, কারণ আমার নামেরই একজন আনসার দিতে পারছে। খেয়াল করো, তার মানে বাকিরাও পারবা। আচ্ছা, বাকিরা আসলে রাগ করার কিছু নাই তো। ঠিক আছে, তার মানে আমরা এটা জানলাম নতুন করে। এটা তুমি তোমার 10 জন ফ্রেন্ডকে জিজ্ঞেস করবা আজকে, দেখবা হচ্ছে 9 জনই পারবে না। এটা তখন তোমার খুব ভালো লাগবে। আর যখন হচ্ছে দেখবা তোমার ফ্রেন্ড পারবে না, তোমার খুব ভালো লাগবে, ও আমি পারি, আমি এটা পারি, ও পারে না। ইয়েস, খুব ভালো লাগবে। ঠিক আছে, তার মানে দেখো ক্লসিয়াস আমরা এতটুকু পর্যন্ত জানলাম, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এখন ভাইয়া সাদিকান্ন তো বইয়ে দেওয়া, কোন বইয়ে সাদিকান্ন দেওয়া আমাকে একটু জানাবা, আমাকে একটু জানাবা, আমাকে হচ্ছে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা কোন বইয়ে সাদিকান্ন দেয়, আমি একটু দেখতে চাই। ঠিক আছে, আমাকে একটু দেখাবা যে আসলে কি দেওয়া। এখন দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম, দ্বিতীয় সূত্র ও শূন্যতম সূত্রের মূল বক্তব্যগুলো জানবো। এমসিকিউর ভান্ডার, এটা হচ্ছে এমসিকিউর ভান্ডার। এই তিনটা জিনিস হচ্ছে এমসিকিউর ভান্ডার। আমি এখন এই তিনটা জিনিস একটু জানবো। ওকে, আর যে বলছে যে হচ্ছে বইতে দেওয়া আছে, তুমি একটু আমাকে কাইন্ডলি ইয়ে করো, পাঠাবা। ঠিক আছে, আমিও দেখতে চাই যে আসলে বইয়ে কি বলা আছে, আমিও দেখতে চাই। ওকে, দেখো এখন তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র, এখান থেকে আমরা কিসের ধারণা পাই? কেউ বলতে পারবা? আচ্ছা, তোমাদের আর বলতে দেওয়া লাগবে না, তাপমাত্রার ধারণা পাই। কিভাবে? যে ভাই কিভাবে? দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পড়ানোর সময় আমরা তোমাকে সেখানে বলছিলাম যে কি, মানে তাপমাত্রা সমান এরকম একটা টপিক পড়াইছিলাম। তুমি একটু মনে করে দেখো, তোমার মনে না থাকলে আমি তোমাকে একটু বলে দিই, সেখানে তাপীয় সমতা বলে একটা টপিক পড়াইছিলাম। এরপরেই তোমাকে তাপগতীয় বিদ্যার প্রথম শূন্যতম সূত্রটা পড়াইছিলাম। তার মানে কি, তাপমাত্রার ধারণা পাই, নতুন করে তাপমাত্রার ধারণা পাই। প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? অভ্যন্তরীণ শক্তি। দেখো ক্লসিয়াস অভ্যন্তরীণ শক্তি নিয়ে তোমাকে পরিচয় করায়, সে অভ্যন্তরীণ শক্তির ধারণা পাই। দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাবো? দ্বিতীয় সূত্র থেকে পাবো হচ্ছে এন্ট্রপি, এন্ট্রপির ধারণা পাই। ওকে, এন্ট্রপির ধারণা। তাহলে দেখো আমরা এই তিনটা সূত্র থেকে তিনটা জিনিসের ধারণা পাবো। ওকে, এই তিনটা হচ্ছে এমসিকিউর খনি, এমসিকিউ খনি। এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা হচ্ছে 100%। এখান থেকে একটা এমসিকিউ পাবাই, তুমি বোর্ডে পাও, তোমার বোর্ড পরীক্ষায় পাও, অ্যাডমিশনে পাও, যেখানে হোক পাবা। ওকে, তাহলে দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি না, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। তাহলে এই তিনটা হচ্ছে কি একদম এমসিকিউর বান্ডার, এটা হচ্ছে কখনোই কি করা যাবে না, ভুলা যাবে না। কারো প্রবলেম থাকলে একটু জানাও। আচ্ছা, ওকে, দিয়া বলতেছে বই ক্লসিয়াস দেওয়া। হ্যাঁ আমি তো আসলে আমি জানি যে ক্লসিয়াস দেওয়া। ওকে,
আচ্ছা দেখো, তাহলে আমি এটা মুছে ফেলবো। এই তিনটা হচ্ছে এমসিকিউর বান্ডার। আমি যেখানে যেখানে এমসিকিউ বলি, যেখানে যেখানে বলি সেটা হচ্ছে কিন্তু পরীক্ষায় আসবে, সেটা অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে, তুমি হচ্ছে এখন মার্ক দিয়ে রাখো, অ্যাডমিশন পরে মিলিয়ে নিও, তারপর হচ্ছে আমাকে জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। এখন এখন আমরা একটা ম্যাথ করব। এখন একটা ম্যাথ করব, আমি একটা কোশ্চেন ম্যাথ সলভ করানোর জন্য রাখছি। একটু তোমাদেরকে ম্যাথটা করাই দিই, কারণ প্রতি ক্লাসে আসলে একটা ম্যাথ না করাইলে আমার নিজের কাছে ভালো লাগে না। এটা হচ্ছে যে বহু পারমাণবিক, এগুলো আমি দেখা যায় কোথা থেকে কালেক্ট করি ম্যাথগুলা, অ্যাডমিশন কোশ্চেন, আমির হোসেন স্যারের কোশ্চেন, সেখান থেকে কিছু কিছু ম্যাথ তোমাদেরকে করাই এখন, যাতে পরে করাইতে সুবিধা হয়। গ্যাসের জন্য স্থির আয়তন, কোশ্চেনটা তুলে নিতে পারো অথবা এটা আমির হোসেন স্যারে আছে, বের করে নাও। স্থির আয়তন ও স্থির চাপে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কত? আর সবাই হচ্ছে ক্লাস নোট সাবমিট করবা, ওকে? ক্লাস নোট সাবমিট করবা। ক্লাস নোট সাবমিট না করলে আমি আজকে থেকে মানে আর দিব না, যে ক্লাস গিফট গুলো দিব না, কারণ নোট সাবমিট না করলে তুমি কি পড়াশোনা করবা? তুমি যখন অফলাইন টিচারের কাছে পড়তা তখন কি তুমি লিখতে না, নোট সাবমিট করতে না? তাহলে তুমি কেন এখানে অনলাইনে সময় ব্যয় করবা? তুমি ক্লাস করবা, মেনশন দিবা, মানে এত পরিশ্রম করবা, কিন্তু তুমি পড়াশোনা করবা না, তাহলে লাভ কি হলো? তোমার তো টাইম ওয়েস্ট, তোমার কোনো লাভ হবে না। ওকে, এই কাজ কখনোই করবা না। তুমি যেখানে টাইম ওয়েস্ট করবা, দুনিয়াতে কখনোই কাউকে হচ্ছে ফ্রিতে টাইম দিবা না। আমি একটা কথা বলি, এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই, এই যে আপনি আমাদেরকে ফ্রি পড়াচ্ছেন, আপনার লস না? দুনিয়াতে কখনোই কাউকে ফ্রি টাইম দিবা না, মানে এই যে তোমার যে মেধাকে কখনোই তুমি ফ্রিতে দিবা না। দেখো আমার এখানে এখানে কি আমার লাভ নেই? অবশ্যই আমার লাভ আছে। আমার স্পেক মেডিফিজিক্স একটা বই আছে, আমার বায়োলজি ম্যাজিক বুক ছিল, সেগুলো তোমরা জানো, তোমরা বই কিনছো। আমার বায়োলজি ম্যাজিক বুক 1,000-এর বেশি সেল হয়েছে। স্পেক মেডিফিজিক্স তো মানে 8-10 হাজার বই প্রতি বছর সেল হচ্ছে। এখন খেয়াল করো, আবার মানে আমাকে চিনতেছো, আলটিমেটলি দেখো লাভ কিন্তু আমারও আছে। হয়তো ঠিক আছে, এটা বলতে পারো যে ভাই আবার মানে ফেইড কোর্স বা এসব নাই, ঠিক আছে, এগুলোর জন্য আসলে আমার নিজেরও টাইম নেই, কিন্তু লাভ সবার আছে। তার মানে তুমি ক্লাস করবা, তুমি এখানে সময় দিবা, কিন্তু তুমি কি করতেছো? মেনশন দিচ্ছ, শেয়ার দিচ্ছ, সব করতেছো। ওকে, গুড, এগুলা করা লাগে ক্লাসে। আমরা যখন মেডিকেলের টিচারদের বা কোনো ভাইয়ের মেডিকেলের ভাইয়ের ক্লাস করি, আমাদেরও দেয়া লাগে, কিছু করার নেই। বাট সেখান থেকে তুমি কি শিখতেছো? তোমার গেইনটা কতটুকু? গেইন যদি জিরো হয়, তুমি সেখানে টাইম দিবা না। দুনিয়াতে কখনোই টাইম ওয়েস্ট করবা না যেটাতে তোমার কোনো বেনিফিট নাই, এটা মাথায় রাখবা। আর এই মেধাটাকে কখনো ফ্রিতে ইউজ করবা না, ওকে? কখনোই না। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা। তুমি ক্লাস করবা, ক্লাসে কতটুকু শিখছো। যদি দেখো যে আমার ক্লাস করে তোমার লাভ হয় না, তুমি ক্লাস করবা না, গ্রুপ থেকে লিভ নিয়ে নিবা, সোজা হিসাব। মানে ক্লাস করে কোনো লাভ নাই, মানে যেখানে তোমার লাভ নাই, ক্লাস করে তুমি বুঝতেছো না, তোমার কোনো বেনিফিট পাচ্ছ না, তুমি ক্লাস করে কি করবা? ওকে, খেয়াল করো। তো এই ম্যাথটা আমরা এখন করবো, এই ম্যাথটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখন আমরা কিছু সূত্র জানি, সিফি মাইনাস সিবি ইকুয়াল টু আর, আর কিছু জানি, গামা ইকুয়াল টু সিফি বাই সিবি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের বের করতে বলছে যে কি কি বের করতে বলছে? স্থির আয়তন এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মানে আমাদেরকে বের করতে বলছে ভাইয়া সিফি সমান ওয়াট এবং সিবি সমান ওয়াট, এই দুই জিনিস বের করতে বলছে। কিন্তু একটু প্রবলেম, দেখো এখানে কিছুই দেওয়া নাই, সিফিও দেওয়া নাই, সিবিও দেওয়া নাই। এখন আমি কি করব? আমি এখান থেকে সিফি ইকুয়াল টু গামা সিবি এই জিনিসটা বের করি। তার মানে দেখো, সিফি, এই সিফি এর জায়গায় আমি গামা সিবি বসাবো। এখন সিবি ইকুয়াল টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু আর, সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। তাহলে আর ইকুয়াল টু কত? 8.31। গামা ইকুয়াল টু হচ্ছে 1.33 মাইনাস ওয়ান। ওকে, ক্যালকুলেটারে বসাও, বসায় দেখো আনসারটা কত আসে। ক্যালকুলেটারে বসাও। এটা এটা একটু বলো, দ্রুত 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 বলতে হবে, আনসারটা একটু দ্রুত বলো, দ্রুত বলো। ওকে, আনসারটা একটু দ্রুত বলো। এর মাঝখানে আমি তোমাদের একটা কমেন্ট দেখি, যে মেডিকেল অ্যাডমিশনে আমির স্যারের বই কি বাইবেল? হ্যাঁ, অবশ্যই আমির স্যারের বইটাই আসলে বাইবেল। এটার বাইরে তুমি চান্স পাবা না, মেডিকেল না, সব জায়গায় কোনো জায়গায় চান্স পাবা না। আচ্ছা, কে একজন বের করছে যে 25.28, ঠিক আছে, আনসারটা 25.28ই হবে, হ্যাঁ এরকমই, মানে 1/8, 25.18। ওকে, এটাই আসলে আনসার, যে 25.18 জুল পার মোল পার কেলভিন। ওকে, এখন আমাদের সিবি বের হলো, আমাদের সিপি লাগবে, তাহলে আমরা সিপিটা সমান কত পাচ্ছি? সিবি ইকুয়াল প্লাস
আর। সিপি ইকুয়াল টু কত? সিবি প্লাস আর। তাহলে সিবি সমান পাচ্ছ 25.18 প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 8.31। বের করো, এটার মানটা বের করো, এটার মানটা বের করো কত আমাকে একটু জানাও। আচ্ছা, মেরি বের করছে 2.8 না, আসলে 25.18। ওকে, আর এটা বের করো, তাহলে এটার একটা মান আসবে কত? 25 আর 8 যোগ করলে কত হবে? 33 33 কিছু একটা হবে, দেখো কত হয়? 25 35 33 33 দশমিক সামথিং কত হবে খেয়াল করো। 3 3 2 5। আচ্ছা দেখো বের করো কত হবে। 8 9, ও সরি 4 9 হবে, 4 9 হবে, 4 9 4 9 জুল ফার মোল ফার কেলভিন। আর এইসব হিসাব চেষ্টা করবা যাতে ক্যালকুলেটর না লাগে। ওকে, ক্যালকুলেটর না লাগে। তাহলে 33.49 এটাই হচ্ছে আমাদের আনসার। এই টাইপের একটা কোশ্চেন কিন্তু অ্যাডমিশন আসতে পারে, এবং এইসব ম্যাথ করতে ক্যালকুলেটর লাগে না। তার মানে তুমি যদি হাউমাউ করো যে আমার ক্যালকুলেটর লাগবে, আসলে কিন্তু এরকম লাগে না ক্যালকুলেটর, বুঝছো? এগুলো মানে তুমি প্র্যাকটিস করতে করতে হাতেই করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাস কেউ মিস দিবা না। কেন কেন মিস দিবা না? কারণ হচ্ছে আমরা কার্নো ইঞ্জিন নিয়ে পড়াবো। দেখো, কার্নো ইঞ্জিন বইয়ে কিছুই নাই, একদম কিচ্ছু নাই। মানে হাবিজাবি কি কি জানি লেখা রাখছে, তো সেই হাবিজাবি গুলাকে যারা অলরেডি লেকচার শিট পাইছে, একজন মনে হয় পাইছে, বাকিরা এখনো পায় নাই। সেই শিটটা গেলে বুঝবে সেখানে 2 পৃষ্ঠা কার্নো ইঞ্জিন নিয়ে আছে, প্রায় 3 পৃষ্ঠা। তার মানে দেখো অনেক পড়া আছে যে তোমার বইয়ে নাই। সেই জিনিসটা হচ্ছে আমরা আগামীকালকে পড়াবো। যারা হচ্ছে লেকচার শিট পাও নাই তাদেরকে হচ্ছে কি আগামীকালকে পড়তে পারবা, তারপর একটু নোট করে ফেলবা, তোমার এখন আপাতত শিট না হইলেও হবে। তো আমরা আগামীকাল ক্লাসটা মিস দিব না, এবং আগামীকালকে ক্লাসটা হচ্ছে আমাদের থিওরি লাস্ট ক্লাস, তাপগতিবিদ্যার থিওরির লাস্ট ক্লাস। এরপর আমরা কি করব? এরপর আমরা আমির হোসেন স্যারের সব ম্যাথ করব, কিচ্ছু বাদ দিব না, মোটামুটি সব করে ফেলবো। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং দোয়া করবা যাতে একটু বৃষ্টি হয়, কারণ অনেক গরম। ওকে, আসসালামু আলাইকুম।